আসসালামু আলাইকুম দর্শক। আজ 17 এপ্রিল 2026। আজকের যে খবরের প্রধান প্রধান অংশগুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসছি। আজকে যে সংবাদের শিরোনামগুলো হয়েছে সেটার মধ্যে সবচেয়ে বড় যে সংবাদটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে জ্বালানি সংকট এবং লোডশেডিং এর তীব্রতা। সুনামগঞ্জের হাওরে জলাবদ্ধতায় ধান নষ্ট হওয়া এবং 15 এপ্রিল রেমিটেন্স প্রবাহ 21.5 বৃদ্ধি এবং হামে আক্রান্ত আরো 8 শিশুর মৃত্যু। এছাড়াও সরকারি চাকরিতে 8,68,220টি পদ শূন্য। চট্টগ্রামের লিফটে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা এবং মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞায় জেলেদের দুর্দশার খবর প্রধান। এইসব বিষয়ে আজকের খবরের গুলোতে আলোচনা উঠে এসেছে যে জাতীয় অর্থনীতিতে দেশে জ্বালানি সংকট তীব্র হচ্ছে, অর্থাৎ 12 থেকে 24 ঘন্টার অপেক্ষা থেকেও মানুষ কিন্তু জ্বালানি পাচ্ছে না। হাওরে দুর্যোগ এবং টানা বৃষ্টি, অর্থাৎ সুনামগঞ্জের হাওরে যে টানা বৃষ্টি, সে টানা বৃষ্টির ফলে 10,000 হেক্টর জমির ধান কিন্তু তলিয়ে গেছে ইতিমধ্যে। এছাড়াও আমাদের যে আজকের বলা চলে যে বাংলাদেশের জন্য একটি সুখকর কিংবা একটা শান্তির বা স্বস্তির খবর, সেটি হচ্ছে যে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত রেমিটেন্স প্রবাহ 21.5% বৃদ্ধি পেয়েছে এবং সরকারি চাকরিতে যে দেশে 4,68,220টি পদে শূন্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। মামলার জট নিয়ে কথা বলা হয়েছে যে অধস্তন আদালতে 40 লক্ষ মামলা বিচারাধীন আছে। অপরাধ ও নিরাপত্তা বিষয়ে যে খবরটি আজকে এসেছে সেটা হচ্ছে চট্টগ্রামের লিফটের খাদে ফেলে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করেছে এবং যেটা জেলেদেরকে নিয়ে 54 দিনের মাছ অর্থাৎ ইলিশ সংরক্ষণ এবং ইলিশ বৃদ্ধি, ইলিশ প্রজনন আইনে যে এপ্রিলের থেকে শুরু করে জুলাই পর্যন্ত যে 54 দিন মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেই নিষেধাজ্ঞায় কিন্তু তাদের দুর্দশা বাড়ছে। আন্তর্জাতিক ও অন্যান্য বিষয়গুলো যদি আমরা আজকে কথা বলি সেটা হচ্ছে যে হামের উপসর্গ নিয়ে আরো 8 শিশুর মৃত্যু হয়েছে এবং এখানে ক্রীড়া কিংবা বিনোদনের একটা যে মহাদেশের কিংবদন্তি শিল্পী আশা ভোসলের 92 বছরে প্রয়াত হয়েছেন, সে বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ এসেছে। এখন আমরা যে বিষয়টি যে বাংলাদেশের জ্বালানি খাতের যে সংকট সেটি কিন্তু তীব্রতর হচ্ছে, এটি কিন্তু আমাদের জন্য একটি অশনি সংকেত বলা যায়। এটি যদি সঠিকভাবে মূল্যায়ন করা না যায় তাহলে কিন্তু আমরা গভীর একটি সংকটের দিকে যাচ্ছি এবং এটি সত্যিকার অর্থে মোকাবেলা করা আমাদের প্রত্যেকের এখন সময়ের দাবি। আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি খবর যুগান্তর প্রকাশ করেছে আজকে, সেটা হচ্ছে যে দ্রুত নির্বাচন আদায়ে কৌশলী বিরোধী দল, অর্থাৎ যে দ্রুত যে স্থানীয় সরকার নির্বাচন আছে সেই নির্বাচনের দ্রুত পরিসমাপ্ত করার জন্য বিরোধী দল কিন্তু কৌশলী। তারা গণভোট বাস্তবায়নের কর্মসূচিতে এবং যে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন এটি কিন্তু দাবি জোরালো করতেছে। গ্রাম পর্যন্ত পোস্টার, ব্যানার কিংবা বিলবোর্ড এগুলো কিন্তু ইতিমধ্যে তারা ছাপিয়ে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের উপর উপজেলা পৌরসভা গুলোতে যাতে বিএনপি দলীয় নেতা কর্মীদের যে প্রশাসক হিসেবে নিয়োগ না দেওয়া হয় সেই দাবিও কিন্তু তারা ইতিমধ্যে তুলেছে। বিরোধী দলগুলো মনে করছে যে প্রশাসক নিয়োগের নামে দলীয় নেতাদের যে সুযোগ সুবিধা দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার আগাম কৌশল নিয়েছে সরকারি দল, এটি কিন্তু এই দাবি কিন্তু বিরোধী দল তুলতেছে। এই জন্য নির্বাচনের দাবিতে নির্বাচনের যে দেরিতে আয়োজন করতে চায় বিএনপি, ওই যে একটি মানে বিষয়টি এখানে গণভোটের রায় বাস্তবায়নের 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত সরকারকে ঘোষিত সময়সূচিতে বেঁধে দিয়েছে এবং যে 11 দলীয় জোট তাকে কিন্তু
সরকার দলকে এই বিষয়ে কিন্তু বলা চলে যে সময় বেঁধে দিয়েছে, আলটিমেটাম দিয়েছে। আর আসলে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দেওয়ার উপর জোর দেবে। বিরোধী দল এটা মনে করতেছে যে 11 দলীয় জোট অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেবে। এটি ছিল আজকের নির্বাচন নিয়ে প্রথম যে কথাগুলো সেগুলো। আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এখানে আরেকটি কথা হচ্ছে 10 থেকে 14 ঘন্টা বিদ্যুৎহীন গ্রাম, লোডশেডিং এ নাকাল মানুষের জনজীবন। অর্থাৎ আমরা যে লোডশেডিং এবং কয়লা ও তেল সংকট বাড়তেছে, সেই বাড়ার থেকে গরম বাড়তে না বাড়তেই কিন্তু লোডশেডিং এর দুর্দশা চরমে উঠেছে। বৃহস্পতিবার দুপুর 1টায় লোডশেডিং হয়েছে, প্রায় 6 ঘন্টা পর বিদ্যুৎ এসেছে, এরকম একটি খবর আমরা দেখতে পাচ্ছি। বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান। অর্থাৎ জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ যে বিশিষ্ট জনদেরকে পুরস্কৃত করা হয়, সেই বিশিষ্ট 5 জনের মধ্যে বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিয়েছে 2026 তুলে দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও কিন্তু সেই গৌরবোজ্জ্বল পুরস্কার পেয়েছেন এবং সেই পুরস্কার তার পক্ষে, অর্থাৎ আমাদের প্রয়াত অর্থাৎ মরহুমা বেগম খালেদা জিয়ার পক্ষে সেই পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। রাজশাহীর দুর্গাপুরে চাঁদা দাবি, বিএনপির কার্যালয়টিকে রড হাতুড়ি দিয়ে নির্যাতন করা হয়েছে একজন ব্যক্তিকে। রাজশাহীর দুর্গাপুরে সেকেন্ডার আলী নামে এক ব্যক্তির উপর বিএনপির নেতাকর্মীদের বর্বরোচিত নির্যাতন চালিয়েছে। দলীয় কার্যালয়ে আটকে রেখে রড বা হাতুড়ি দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা, হামের সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এটি আমাদের এখন একটি প্যান্ডামিকের মতো অবস্থা, অর্থাৎ আমাদের একটি যে বলা চলে যে আমাদের করোনার মতো একটি বড় দুর্বিষহ অবস্থা নেমে এসেছে। যে একে তো হাম বৃদ্ধি পাচ্ছে, তার সাথে কিন্তু ডেঙ্গু আরো মহামারী আকার ধারণ করতেছে। 2রা মে পর্যন্ত যে কর্মসূচি ঘোষণা করছে, কাল ঢাকায় 11 দলীয় ঐক্যের গণমিছিল। জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোট বাস্তবায়নের দাবি থেকে দাবি নিয়ে তারা 2রা মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে। আবার আরেকটি খবর আমরা দেখতে পেরেছি যে তেল সংকট নিয়ে, যে পাম্পে ঘুরেও কিন্তু তেল মিলছে না। অর্থাৎ 5 থেকে 10 ঘন্টা অপেক্ষা পর্যন্ত করেও কিন্তু বাইকাররা ব্যক্তিগত গাড়ির জন্য তেল পাচ্ছেন না। চাঁদাবাজদের বিরুদ্ধে শুরু হচ্ছে অল আউট অ্যাকশন। চাঁদাবাজদের বিরুদ্ধে এখানে আরেকটি কথা বলা হয়েছে যে চাঁদাবাজদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন শুরু হচ্ছে। সরকারি পদক্ষেপ, সরকারের যে পদক্ষেপ, সে পদক্ষেপ শিগগিরই জাতির সামনে দৃশ্যমান হবে। যার বিরুদ্ধে যে অভিযোগের প্রমাণ, সে প্রমাণের ভিত্তিতে কিন্তু এখানে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া হবে। আবার হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন প্রস্তাব, যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ ব্যবস্থা নিরসনে হরমুজ প্রণালী নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে তেহরান। এতে বলা হয়েছে যে একটি চূড়ান্ত সমঝোতার মাধ্যমে হয়তোবা তারা এই হরমুজ প্রণালীটি খুলে দিতে চায়। বিরোধী দলের আন্দোলন কৌশলে মোকাবেলা করবে বিএনপি, এমনটা বলেছেন বিএনপির পক্ষ থেকে। এই আজকের এই জাতীয় দৈনিকগুলোর প্রধান যে খবরগুলো, সে খবরগুলো নিয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আর রাজনীতি যদি আমরা আজকে দেখি, যে রাজনীতি হচ্ছে নিয়ে যে খবরগুলো আজকে এসেছে, সেটা হচ্ছে যে মঞ্জুর আলমের সঙ্গে হাসনাতের দেখা করা নিয়ে কিন্তু এনসিপি একটা বিবৃতি দিয়েছে। তারা বলছে যে আব্দুল্লাহকে ঘিরে যে প্রশ্ন তৈরি করা হয়েছে হাসান আব্দুল্লাহকে ঘিরে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে তার সঙ্গে এনসিপি নেতা এবং তার এনসিপি সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ দেখা করার বিষয়টি
যে আলোচনা উঠে এসেছে সেই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা বলা হয়েছে। এমনও আলোচনা ছড়িয়েছে যে আসন্ন মেয়র নির্বাচনে চট্টগ্রামের মঞ্জুর আলমকে নিজেদের প্রার্থী করতে চায় এনসিপি। এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি, উত্তর সিটি কর্পোরেশনের দেশের সিটি কর্পোরেশনগুলোতে আসন্ন নির্বাচনে মেয়র দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান যে বাকি 7 সিটি কর্পোরেশনে তারা অল্প কিছুদিনের মধ্যে প্রার্থী ঘোষণা করবে, খবর বিবিসি। তিনি আরো বলেন যে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ চলছে, তারা সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলোচনা করছেন। প্রয়োজনে সেগুলো যাচাই বাছাই করে অতি দ্রুত সেগুলোর মধ্যে কিন্তু তারা সিটি কর্পোরেশনে যারা নির্বাচন করবেন তাদের তালিকা তারা প্রকাশ করবেন। সংসদের শব্দবিভ্রাট এবং জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন সেই ঠিকাদার, অর্থাৎ চট্টগ্রামে হাসান আব্দুল্লাহ সহ আরেকটি বিষয় আমরা হাসান আব্দুল্লাহর পরপরই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একজন ঠিকাদারকে আমরা কয়েকদিন আগে দেখলাম যে ভাইরাল একটি খবর হচ্ছে যে একজন ঠিকাদার সরকারি একজন প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করতেছে। সেই তাড়া থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে কিন্তু তার সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরে কিন্তু সে তার বিবৃতি দিয়েছে। আর একটা কথা দেখতে পাচ্ছি, আর একটা সংবাদ আসছে যে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালো বিএনপি যে কখন যারা সংরক্ষিত আসনে যেসব নারী সাংসদ সম্ভাব্য তারা মনোনয়ন নিয়েছেন তাদের সাথে কখন সাক্ষাৎ করবেন সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে বিএনপি জানিয়ে দিয়েছেন। এবং আমরা আরো যে রাজনৈতিক খবর, যে কৃষি পরিবারের সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির বিকল্প নেই, এটা ডক্টর মারুফ তার নিজস্ব একটা মতামত জানিয়েছেন যে হয়তো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খাল খনন জরুরি, এটা তার নিজস্ব মতামত। এবং বিভিন্ন গবেষকরা কিন্তু এটাকে বিভিন্নভাবে উত্থাপন করতেছেন এবং মানে কেউ কেউ বলতেছেন যে এটা এখন আর না করলেও হয়তো দেশের অর্থনীতিতে বড় ধরনের কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। আমি একটা বিষয় কিন্তু ঘটাও করে আজকে প্রকাশ করেছে অনেক জায়গায়, যে হাসান আব্দুল্লাহ বললেন যে আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে। ভিক্ষা চাই বলতে কেন, কি ভিক্ষা চাচ্ছেন হাসান আব্দুল্লাহ, এমন প্রশ্ন জবাবে কিন্তু সরকারের বেহাল দশা, ক্রমবর্ধমান দুর্ঘটনা, মানুষের প্রাণহানি, সংসদ অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ। কুমিল্লা দেবিদ্বার এলাকায় মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা 10 লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ দ্রুত রাস্তাটি করে দিন। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা চলাকালে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এইসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজকের দিনের যে গুরুত্বপূর্ণ সংবাদ, সেই সংবাদগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। পরবর্তী সময় কোনো একটা ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।